বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। যারা এখনো আমার চ্যানেলটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি মাঝে মাঝে আমার ভিডিওগুলো দেখতে চান, শুনতে চান, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আর যারা বিভিন্ন সময়ে আমার বক্তব্যের সাথে একমত পোষণ না করেন, না করতেই পারেন, কারণ আমরা সকলে সব সময় এক মতে থাকবো তেমন না। তো বাট আমি আমার মতটাই দিই, আপনারা আপনাদের মতটা দিতে পারেন। এখন থেকে আমি আসলে আপনারা লক্ষ্য করেছেন যে আমি খুব ঘন ঘন ভিডিও বানাচ্ছি না। উদ্দেশ্য হচ্ছে, কারণ সোশ্যাল মিডিয়াতে যদু মধু কদু সবাই ভিডিও বানাচ্ছে এবং এগুলো কোনো কোয়ালিটি নাই, বানোয়াট, কল্পনাপ্রসূত, কাস্টম ইনফরমেশন দিয়ে খবর বানায়, মানুষকে বিভ্রান্ত করে ভিউ বাড়ানোর জন্য, ভিউ ব্যবসা করার জন্য। তো আমি সলিড জিনিস, সত্য জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো যখনই আমি মনে করি কোনো বিষয় আপনাদের সাথে শেয়ার করা দরকার, তখনই আমি একটা ভিডিও আপনাদের কাছে পেশ করব। আজকে আমি যে জিনিসটা আলাপ করছি, দেখেন, দেশের শান্তি শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমরা সকলেই কিন্তু দায়ী, এবং আমাদের জনগণের প্রত্যেকের কর্তব্য রয়েছে এখানে। এটা শুধু পুলিশ বা বিভিন্ন বাহিনীর নয় বা সরকারের নয়। আমরা আজকাল দেখি সোশ্যাল মিডিয়া হওয়ার কারণে অনেকে বুঝে না বুঝে, নিজে যে জিনিসটা বুঝে না, নিজের অন্যদের কথা বাদ দেন, আমি ইভেন কি ইউটিউবে যারা বিভিন্ন টক শো করে এবং বা টক শো করায় ইউটিউবাররা, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জন লিখে, তাদের বক্তব্য শুনে আশ্চর্য হয়ে যায় যে যার বিন্দুমাত্র কোনো বিষয়ে অভিজ্ঞতা নেই, জ্ঞান নেই, লেখাপড়া নেই, সে ওই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করে, মন্তব্য দেওয়ার চেষ্টা করে, মতামত দেওয়ার চেষ্টা করে, এবং যেটা অনেক সময় পুরা 180 ডিগ্রি বিপরীত হয়, যেটা সঠিক নয়। ইদানিং আমি রিসেন্টলি একজন ইউটিউবারকে দেখলাম, সে বলছে ডিজিএফআইকে ব্যান করার জন্য। তারপরে ওইটা পরে আসছি, র্যাবের ব্যাপারেও অনেকে বলছে ব্যান করার জন্য। তো র্যাবের ব্যাপারে আমি হয়তো আই টেন্ড টু এগ্রি, আমি আমার মত দিতে পারি। আমি হয়তো রাজি যে ওই বাহিনীটা না করে ওই সোয়াট টিমগুলোকে আরও বাড়িয়ে, আরও প্রশিক্ষিত করে, আরও কার্যকরী করলেই হয়ে যাবে এই ধরনের। কারণ বিএনপি সময় এই র্যাব গঠন করা হয়েছিল যে উদ্দেশ্যে, সেইটা হয়নি, বরঞ্চ এটা রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়েছে। তো কাজেই র্যাবকে ব্যান করা যেতে পারে, এবং এইটার বিকল্প হিসাবে আমি যেটা বিশ্বের বিভিন্ন দেশের দেখেছি, সেটা হচ্ছে আমরা পুলিশের যে সোয়াট টিমটা আছে, সেই সোয়াট টিমটাকে আমরা আরও সুপ্রশিক্ষিত এবং ওয়েল ইকুইপড করে সুন্দর নিয়ন্ত্রণের মাধ্যমে এটাকে ব্যবহার করা যেতে পারে। পরবর্তী আসছি যে একজন ইউটিউবার বলে বেড়াচ্ছেন যে ডিজিএফআইকে ব্যান করার জন্য। তো আমি তাকে বলবো যে আপনার এ বিষয়ে জ্ঞান নেই। শুনেন, আপনার কয়েকজন লোক আছে আমি জানি, তারা এডিট করে আপনার ভিডিও আপনার জন্য এনসাইক্লোপিডিয়া, গুগল, চ্যাট জিপিটি এগুলো খাইটা ইনফরমেশন বাইর করে, ওগুলো দিয়ে আপনি বক্তব্য ছাড়েন, গালাগালি করেন, অনেক সময় ভালো কথা বলেন, আই অলসো লাইক ইট। কিন্তু এই যে ডিজিএফআই নিয়ে যে বললেন, ডিজিএফআই নিয়ে আপনার কোনো ধারণা নেই, ইউ ডোন্ট নো ইট। সো সেজন্য যে বিষয়ে আপনার কোনো জ্ঞান নেই, সেই বিষয়ে আসলে বেশি মাতব্বরি করতে যাওয়া, মন্তব্য দিতে যাওয়া, এটা আমার মনে হয় ভুল, জাতিকে বিভ্রান্ত করা এবং ভুল তথ্য পরিবেশন করা। কারণ ডিজিএফআই হচ্ছে, ইট হ্যাজ বিন ক্রিয়েটেড, এটা
প্রত্যেক সেনাবাহিনীতেই আছে, দুনিয়ার প্রত্যেক সেনাবাহিনীতে আছে ট্রাইফোর্স, আর্মি, নেভি, এয়ারফোর্স। এই 3 বাহিনীর গোয়েন্দা কর্মকাণ্ডগুলোকে কোঅর্ডিনেট করে এগুলো কমান্ডার ইন চিফকে ফিট করার জন্য এই বাহিনীর দরকার। কমান্ডার ইন চিফ অথবা জয়েন্ট ফোর্সেস কমান্ড কাউন্সিলকে ওরা ইনফরমেশনটা ফিট করে। তো প্রত্যেক বাহিনীতে তাদের নিজস্ব গোয়েন্দা সংস্থা রয়েছে, কিন্তু এই ডিজিএফআইটা হচ্ছে 3 বাহিনীর গোয়েন্দা কর্মকাণ্ডকে, বিভিন্ন তথ্য সংগ্রহ কর্মকাণ্ডকে সমন্বয় সাধন করার জন্য, কালেকশন, কোলেশন এবং নিড টু নো বেসিসে ডিসেমিনেট করার জন্য এই সংস্থাটি। হ্যাঁ, আমি এখানে আপনার সাথে একমত, এবং সত্য যেটা আমি বলতে চাই, আমি যেটা জানি, এই ডিজিএফআই 1982 সালের পর থেকে ভুল পথে হাঁটছে এবং তাদেরকে ভুলভাবে মিসইউজ করা হয়েছে, এবং জেনারেল এরশাদ এই কাজটা শুরু করছে। এই ডিজিএফআই রাজনীতির সাথে কোনো সম্পর্ক থাকার কথা না, তাদের চ্যাটার অফ ডিউটিসে রাজনীতিক কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্টতা এদের থাকার কথা নয়। কোনো রাজনীতিক নেতাকে কাবু করা, তার নামে রিপোর্ট দেয়া, কোনো রাজনৈতিক দলকে করা, বিভিন্ন লোকের পিছে লাগা, গুম করা, খুন করা, এইসব ননসেন্স এই ডিজিএফআই করার কথা নয়। কিন্তু গুম খুন এগুলো না করলেও এরশাদের সময় শুরু হয়, কারণ এটার একটা কারণও আছে, আমি বলবো সে কেন এটা শুরু করেছিল। সে সেনাবাহিনীর প্রাক্তন লোক হওয়া, যেহেতু সেনাবাহিনীর সদস্য ছিল, সে সেনাবাহিনীর উপর তার আস্থা ছিল, সশস্ত্র বাহিনীর উপর তার আস্থা ছিল। ডিজিএফআইতে নর্মালি 3 বাহিনী থেকে, আর্মি, নেভি, এয়ারফোর্স থেকে বিভিন্ন অফিসারদেরকে প্রেষণে বদলি করা হয় 2 বছর, 3 বছর, 4 বছর এরকম একটা সময়কালের জন্য, এবং সৈনিকদেরও ওখানে বদলি করা হয়। আবার তাদের নিজস্ব হায়ার্ড কিছু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে রিক্রুট করা, এনরোল করা কিছু সিভিলিয়ান অফিসারও বা কর্মচারী আছে। সো এইগুলোর মাধ্যমেই তারা এই কাজগুলো করত। কিন্তু প্রেসিডেন্ট এরশাদ আসার পর ডিজিএফআইকে ব্যবহার করা শুরু করলো রাজনৈতিক কর্মকাণ্ডে, এবং একটা সময় গিয়ে তাদের চ্যাটার অফ ডিউটিসের ভিতরে এইসব এই ননসেন্সগুলো, যেগুলো করার কথা না, এইগুলো অন্তর্ভুক্ত করা হলো। ডিজিএফআই তার ক্লাসিক্যাল রোলে কাজ করার থেকে সরে গিয়েছে সেই 1982 সাল থেকে, এবং এরপর থেকেই, এবং এটা হওয়ার কারণ যেটা আপনাদের বলছিলাম, কারণ এগুলো করার কথা এনএসআই, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা। এখন আমি এর আগেও বলেছি, দুঃখের সাথে বলতে হয়, এই জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থাটি এনএসআই, তারা তাদের কার্যকরী কর্মকাণ্ড দেখাতে পারেনি, কারণ ওখানে মোস্টলি অল অফ দেম আর সিভিলিয়ানস অ্যান্ড দে আর রিক্রুটেড ডাইরেক্টলি। এদেরকে ট্রেনিং করে এদের মধ্য দিয়ে কাজ করানো হয়। মাঝে মধ্যে 2-1 অফিসার ওখানে প্রেষণে যায়, হয়তো রিটায়ার্ড অফিসার, কিন্তু পুরো কন্ট্রোলটা থাকে এটার চিফ। মাঝে মাঝে কোনো সিভিল আমলা হয়, মাঝে মাঝে কখনো পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা হয়, এবং তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে বিভিন্ন লজিস্টিকের জন্য, এবং তারা এটা রিপোর্ট করে প্রাইম মিনিস্টারের কাছে। কিন্তু তারা ওভাবে কার্যকরী কর্মকাণ্ড, তাদের কাজকাম আশানুরূপ ছিল না, কারণ তাদের লোকজন বিভিন্ন ব্যবসা বাণিজ্য এবং পার্সোনাল বেনিফিটসে, পার্সোনাল গেইনসে তারা ব্যস্ত থাকে। তো এরশাদ সে ডিজিএফআইকে শুরু করলো তাদের ক্লাসিক্যাল রোল থেকে সরিয়ে নিয়ে এইসব রাজনৈতিক কর্মকাণ্ডে তাদেরকে ইনভলভ করে ফেললো, এবং এরপর থেকে এই যে লিগেসি টেনে বেড়াচ্ছে ডিজিএফআই, এবং যেটা রূপ নিয়েছে একটা মনস্টার হিসাবে হাসিনা ব্যবহার করছে, দত্ত হিসাবে হাসিনা ব্যবহার করছে, এবং ডিজিএফআইয়ের আজকের এই দুর্গতি, আজকের এই অবস্থা, যেই ডিজিএফআই
তিন বাহিনীর স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করার কথা, গোয়েন্দা কর্মকাণ্ড, তারা এইসব গুম খুনের সাথে জড়িত হয়ে মানে সব মানবাধিকার বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত হয়েছে। তো সেই জন্য আমি বলবো এই সংস্থাকে ব্যান করলে হবে না, কারণ এই সংস্থা আমাদের দরকার। এই সংস্থা আমাদের দরকার। এই দরকারটা যে কি এইটা যদি ওই ইউটিউবার সাহেব উনি জানতেন তাহলে উনি বলতেন না যে বুম করে যে ব্যান করে দেন। তো কাজে কথা বলার সময় যেটা আপনারা জানেন না, যেই বিষয়ে আপনার কোনো অভিজ্ঞতা বা জ্ঞান নাই, ওগুলো নিয়ে মন্তব্য দিতে এসেন না। এটা জাতীয় ইন্টারেস্ট, ন্যাশনাল ইন্টারেস্ট অথবা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে সাংঘর্ষিক হয়ে যাবে। তো সেজন্য এইটাকে তখন আমার প্রস্তাব হচ্ছে কি করতে হবে, সংস্কার করতে হবে, আমূল সংস্কার করতে হবে। এটাকে ফিরে নিয়ে যেতে হবে এটার আগের অবস্থায়, যেই উদ্দেশ্য নিয়ে এই ডিজিএফআইকে তৈরি করা হয়েছিল সেই অবস্থায় এই সংস্থাটাকে নিয়ে যেতে হবে। কিন্তু তার আগে একটা শক্তিশালী অভিজ্ঞ লোক দিয়ে এটার জন্য একটা সংস্কার করতে হবে এবং এটা এক্সিকিউট করতে হবে, সোজা কথা। এবং এখন যে বিচার প্রক্রিয়া হচ্ছে, এই যে 15 জন সেনা কর্মকর্তা গেছে, এবং আমি ধন্যবাদ জানাই সেনাবাহিনীকে, তারা অন্যায়ভাবে তাদেরকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করেনি। যদিও এটা বাইরে থেকে অনেকে মনে করছিল যে সেনাবাহিনী এদেরকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু একটা কথা আমি এখানে বলতে চাই, সকল অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এবং চাকুরিরত সেনা কর্মকর্তা সকলে একমত এবং চায় ইনসাফ, যে যারা অপরাধী সাব্যস্ত হবে তাদেরকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে এই ধরনের ঘটনা ভবিষ্যতে, হাসিনা কেন, হাসিনার মতো যদি অন্য মনস্টাররাও আসে, অন্য স্বৈরাচারও আসে, যাতে কেউ সাহস না করে নিজের বাহিনী ছেড়ে রাজনীতি বা সরকার প্রধানের কোনো ব্যক্তি বিশেষের স্বার্থ পূরণের জন্য কাজ করবে। নিজের প্রমোশন, নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য একটা গর্বিত সংস্থাকে ধ্বংস করার প্রয়াস কেউ পাবে না, সাহস কেউ পাবে না। সেই জন্য একটা দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে, আমি ব্রিগেডিয়ার আজমি বলছে সেদিন, তার সাথে আমি একমত, যে এইটার সাথে বিচার এমনভাবে হতে হবে সুষ্ঠু, যাতে এটা প্রশ্নবিদ্ধ না হয়, কোনো ফাঁক ফোকর না থাকে এবং সুষ্ঠু বিচার হয়, যাতে নিরপরাধ ব্যক্তি শাস্তি না পায়। আমরা যারা এই গুম খুন এবং মানবাধিকার বহির্ভূত কর্মকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা কষ্ট পেয়েছেন, তাদের সাথে আমি আমার সহানুভূতি পোষণ করছি। কিন্তু সাথে সাথে এইটাও বলবো যে এই সেনাবাহিনী আমার আপনার সবার সেনাবাহিনী, এটা আমাদের জাতীয় গৌরবের প্রতিষ্ঠান। এই সেনাবাহিনীকে বিভিন্ন বিতর্ক সমালোচনার ঊর্ধ্বে রাখা এবং এই প্রতিষ্ঠানটিকে মর্যাদা ক্ষুণ্ণ না করে এই প্রতিষ্ঠানটিকে ফাইটিং ক্যাপাবল রাখা, এই প্রতিষ্ঠানের সকল সদস্যদের মনোবল উঁচু রাখা, যাতে দেশের দুর্যোগের সময় তারা মানে আকাশ উঁচু মনোবল নিয়ে দেশের জন্য, জাতির জন্য, জনগণের জন্য কাজ করতে পারে। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।